ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন ঘণ্টা বেজে উঠেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়েই আজকে রাতেই বাংলাদেশে প্রবেশ করবেন হাসিনা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে আজ দুপুরের পরেই সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। ধানমন্ডির 32-এ আঘাত করাই যেন কাল হয়ে দাঁড়ালো ডক্টর ইউনূসের জন্য। ঘোষণা করে সে মার্চ ফর ধানমন্ডি, সেখান থেকে বুলডোজার কর্মসূচি, সারা দেশব্যাপী যে কর্মসূচি তৈরি হয়েছে। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। ঈদের মতোই অবস্থা। এত খুশি দেখিনি কখনো। জবাব আমরা দেব, শুধু আমরা না, এবার সারা বাংলাদেশের মানুষ এগুলোর জবাব দেবে। আজীবনের জন্য বাংলাদেশে একটা জিনিস আমরা ঠিক করে দেব, এই রাজাকার আলবদরের বাচ্চাদেরকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে, চিরতরে। দেখে দেখে সে বক্তৃতা করছে, সে কাঁদেন, থেমে যায়নি। কারণ আমরা তার বক্তৃতায় অত বড় পজ পাইনি। হ্যাঁ, এটা অডিও বক্তৃতা ছিল, ভিডিও নয়, কিন্তু কাঁদলে তো আমরা কান্নার শব্দ পেতাম। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। এবং আমরা এই প্রশ্ন করতে পারি, এই ঘটনাটা কি চক্রান্ত? কারা করছে সেই চক্রান্ত? বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ, সেটা হিসাবে দেখতে হবে। পিনাকি দাদা বলছিলেন যে এইভাবে না, অন্যভাবে সাউন্ড ঠান্ডা হয়ে যাবে। তবে এখন যে পলিসি বের করছেন আসলে ঠান্ডা হয়ে যাবে, সাময়িক হোক বা যে কোনো কারণেই হোক। 32 নম্বর ভবনটা ভাঙা হলে কি লাভ? ছোট্ট প্রশ্ন করতে কি লাভ আসলে? ভাঙতে দেখা গেছে, কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে, বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার, সাবধান। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে। দর্শক মন্ডলী, ধানমন্ডিতে 32 নম্বর শেখ মুজিবুরের বাড়িটি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাতে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন শেখ হাসিনা। আজকে রাতের মধ্যেই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে মাঠে নামবেন শেখ হাসিনা, এমনই ঘোষণা দিয়েছেন এবং তার নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক মন্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়করা কঠিনভাবে ভয় পেয়ে গেছেন। সম্মানিত দর্শক মন্ডলী, তারা দেশ ছেড়ে চলেও যেতে পারেন আজকে রাতের মধ্যেই। তাছাড়াও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পক্ষ নিচ্ছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, একটিবারের জন্য কি আপনারা একটু নিউট্রালি যদি চিন্তা করেন, ভেবে দেখেন তো যে আপনাদের কাছে একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে? তিনি একটা বারের জন্য বলেননি যে, বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না, থাকুক না। এটা তার চরিত্রেই নেই। বাবাও ছিলেন এরকম দৃঢ়, সন্তানও তেমন হয়েছে দৃঢ়। তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক। আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী। আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে। আমি যখন এই ভিডিওটা করছি, ঠিক তখনই আমার এক বন্ধু আমাকে মাত্র টেক্সট দিয়ে জানালো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িটি প্রায় ভেঙে ফেলেছে, বুলডোজার দিয়ে এখন ভাঙছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল, লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে। তাদের সেই মুরদ ছিল না এটি ঠেকানো, এবং পুলিশ, বিজিবি এগুলো তো বলাই বাহুল্য, যেখানে সেনাবাহিনী পারেনি। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি ঘোষণা দিয়েছিলেন, একটা অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে 5ই ফেব্রুয়ারি রাত 9টায়। এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনূস বাহিনীর যে গুন্ডারা, যে রাজাকার আলবদর বাহিনীর টেরোরিস্ট যারা আছে, তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য দিতে দেওয়া হবে না। যদি তিনি বক্তব্য দেন তাহলে 32 নম্বরের বাড়িটি গুঁড়ে দেওয়া হবে। এদের কাছে 32 নম্বরের বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি। এদের কাছে 32 নম্বর রোডের বাড়ি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস, শুধু এটি বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে। অথচ এই 32 নম্বরের ইতিহাস, মুক্তিযুদ্ধ, এই 32 নম্বরের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে, সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করবো না। আর বাঙালিকে এসব বলেও লাভ নাই। বাঙালি মুক্তিযুদ্ধ, তার আতুর ঘর, কোনখান থেকে 6 দফা এসেছে, কোনখান থেকে আপনার 6 দফার চিন্তা ভাবনা করা হয়েছে, মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, এসব সমস্ত কিছু আসলে আমার কাছে এখন বলাটাই একটা সিম্পলি আমার কাছে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই মনে হয় না। এই বাঙালিকে আমি আর এগুলো নিয়ে কথাই বলতে চাই না। যে গভীর বেদনা, যে কষ্ট লালন করছি এবং সেগুলো ছাপিয়ে বলতে এসেছি,
সেটা বোধ করি আমি বলতে পারছি, কারণ আমার নেত্রীর কাছ থেকেই আমি সেটা আজকে শিখেছি। শুধু আমি না, লক্ষ লক্ষ মানুষ আজকে একটা ঘটনা তার কাছ থেকে শিখেছেন, একটা শিক্ষা পেয়েছেন। সেটি কি? আমার যে বেদনা হচ্ছে, আমার যে কষ্ট হচ্ছে, বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কষ্ট তার থেকে আরো অনেক 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 বেশি। এইরকম একটা মোমেন্টে আমার মনে আছে, ইউকে টাইম দুপুর 3টা, বাংলাদেশ সময় 9টায় মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। আমার মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাচ্ছিলাম, আমার সাথে হেডফোন নিতে ভুলে গেছে, আমি কানে দিয়ে শুনছি। মানে সোজা কথা হচ্ছে যে কি বলবেন তিনি আজকে কথা বলবেন, কি নির্দেশনা দিবেন সেসবের জন্য। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো ঘটনাটা তো তিনি জানেন, যে আজকে তার ভাষণ যদি দেন তাহলে কি করবে না করবে। তারা তো ধমক দিচ্ছিল, নানানভাবে তারা সবাই একত্রিত হচ্ছিল, এই রাজাকার আলবদরদের সন্তানরা। কিন্তু তিনি যখন ভাষণ শুরু করলেন, আমি খালি একটা জিনিস বিস্ময় নিয়ে ভাবলাম যে আচ্ছা, আমার বাড়ি ভেঙে ফেলছে, এই স্মৃতিবিজড়িত বাড়ি, যে বাড়িতে কিন্তু বঙ্গবন্ধুর 2 কন্যা থাকেনও না, এটা মানুষের জন্য তারা দিয়ে দিয়েছিলেন, যাতে সাধারণ মানুষ এসে দেখতে পারে, বঙ্গবন্ধুকে জানতে পারে। চিন্তা করে দেখুন তো, একদিকে তার বাড়ি ভাঙছে, আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে, কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন। এতটুকু কাঁপলো না গলা, এবং কি স্মুথলি, কি চমৎকার ভাবে, কি দৃঢ় প্রত্যয়, দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন। এমন শক্তিশালী একজন নেতা, এমন দৃঢ় মনোবলযুক্ত একজন নেতা, একজন নেত্রী যেই দলে আছে, সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে। আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা 5ই অগাস্টের আগে, জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে। আমি নিশ্চিত তারা এখন শুধু বিস্ময় নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে গিয়েছিলাম, আমরা আন্দোলনে গেছি, আমরা তো আবার পড়ার টেবিলে চলে গেছি, এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরে রয়ে গেছে। আজকে তারা এই স্বাধীনতা ঘোষণা করবে, আজকে তারা একে মারবে, তাকে মারবে, এই বাড়ি ঘুরাবে, সেই বাড়ি ঘুরাবে। নিশ্চয়ই তারা আজকে তাদের ভুল বুঝতে পারছে, এবং তারা বুঝতে পেরেছে যে একদল রাজাকারের বাচ্চার সাথে তারা যোগ হয়েছিল। হয়তোবা তারা ইগোর কারণে, লজ্জার কারণে বলতে পারছে না। আবার অনেকেই বলছে ব্যক্তিগতভাবে, আমি তো এরকম শত শত ইমেল পেয়েছি। আমি যেই কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি এমন একটা মোমেন্টে, সেটা হচ্ছে যে আমার নেত্রীর কাছ থেকে আজকে আমি যেটা বুঝলাম এবং জানলাম, যে শত কষ্ট, শত বিপদে এইভাবে শক্ত থাকতে হয়। আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, একটিবারের জন্য কি আপনারা একটু নিউট্রালি যদি চিন্তা করেন, ভেবে দেখেন তো, যে আপনাদের কাছে একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে? তিনি একটা বারের জন্য বলেননি যে, বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না, থাকুক না। এটা তার চরিত্রেই নেই। বাবাও ছিলেন এরকম দৃঢ়, সন্তানও তেমন হয়েছে দৃঢ়। তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক। আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী। আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে। এই দল আজ হয়তো বা অ্যাপারেন্টলি মনে হতে পারে, বা প্রাইমাফেসি মনে হতে পারে যে দলটি সংকটে, কিন্তু এমন দৃঢ়চেতা নেত্রী যেই দলের হাল ধরে আছেন, সেই দল কোনো দিন ভেঙে যেতে পারে না। আজকে তারা ভেবেছে যে 32 নম্বর ঘুরিয়ে দিয়ে তারা আমাদেরকে স্তব্ধ করে দিবে। আপনার কি মনে হয়, আপনি কি এটা বুঝতে পারছেন যে সারা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে স্তব্ধ হয়ে গেছে? তারা হয়তো অনেকে বিশ্বাসই করতে পারছে না। আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি, তারা বলেছে তারা বিশ্বাসই করতে পারছে না। আমি বিএনপি সমর্থক করে, একদম কট্টর বিএনপি এমন একজন লোক আমাকে ফোন করে বলেছে যে এইটা তো ভাই মেনে নিতে পারছি না। আমার আব্বা তো মুক্তিযুদ্ধে গিয়েছিল, হ্যাঁ আমার বাবা পরবর্তী সময় বিএনপি করেছে, কিন্তু এইটা তো মানতে পারছি না, এই বাড়ির চত্বরে ঢুকেছে। এইভাবেই বাংলাদেশের মানুষ এখন ভাবছে। ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষোভের জন্ম নিয়েছে, এদের প্রতি প্রচন্ড ঘৃণার জন্ম নিয়েছে। এবং আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। ক্ষমতায় একদিন আমরা আসব। এই দেশের মানুষকে যে প্রমিস করেছিলাম, যে এই দেশের মানুষকে সোনার বাংলাদেশ গড়বার যে প্রত্যয়, সেটি নিশ্চয়ই আমরা পূরণ করব। আমার নেত্রী আছেন, আমাদের বড় বড় নেতারা আছেন, কর্মীরা আছেন, সেটি সম্ভবপর এই দেশেই হবে। সেদিন এই প্রত্যেকটি অন্যায়ের আজ যা হলো, নিশ্চয়ই সেগুলোর বিচার হবে। আমি শেষ করবো একটা কথা দিয়ে। বাংলাদেশ সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কোন একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন। তিনি আমাকে বলছিলেন যে
তার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আওয়ামী লীগ হয়তোবা আগামী 10-15 বছরেও ক্ষমতায় আসতে পারবেন না, কিন্তু তিনি যেই পজিশনে আছেন তার কাজই হচ্ছে সে খবরগুলো সংগ্রহ করা। তিনি আমাকে বলছেন যে নিঝুম ভাই, আমার কাছে এখন মনে হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট কিছু সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা সব পাল্টানো শুরু করেছে। আজকের ঘটনাটা সেই চিন্তার পালে এমন হাওয়া দিয়েছে, কারণ সাধারণ মানুষ আহত হয়েছে। কারণ বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু এই দেশের সমস্ত মানুষের, স্বাধীনতাকামী সমস্ত মানুষের। এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ এই দেশের, যদি একটা পিরামিড ধরি, পিরামিডের টপে সবচাইতে বড় যে ঘটনাটা এই দেশের, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ গঠিত হয়েছে। মানুষজন আজকের এই ঘটনাটা অসম্ভব রকমের বুকে ব্যথার মতো নিয়েছে, এবং তারা এটা মনে রাখবে এবং এটার জবাব তারা ব্যালটে দেবে, এটার জবাব তারা অভ্যুত্থানে দেবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন, যেসব সমর্থকরা রয়েছেন, যারা আমাকে শোনেন, যারা আমার কথা শোনেন, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জাস্ট আজকের এই পুরো ঘটনাটা যেন আপনার শক্তি হিসেবে, চল শক্ত হয়ে গেছে, বুক ভেঙে যাচ্ছে, কিন্তু সমস্ত কিছু আপনি শক্তি হিসেবে নিজের ভেতরে স্টোর করেন আর লিখে রাখেন। এই নামগুলো হয়তো একটা লম্বা সময় আপনার মনে থাকবে না, লিখে রাখেন কে কি করেছে, আজ কার কি ভূমিকা ছিল। যেই ভিডিওগুলো এসেছে, ভিডিওগুলো থেকে ছবিগুলো ক্রপ করে রাখেন। যদি কাউকে চিনতে পারেন, যদি কোনো বন্ধু বান্ধব কারোর মাধ্যমে চিনতে পারেন, জাস্ট লিখে রাখেন। জবাব আমরা দেব, শুধু আমরা না, এবার সারা বাংলাদেশের মানুষ এগুলোর জবাব দেবে। আজীবনের জন্য বাংলাদেশে একটা জিনিস আমরা ঠিক করে দেব, এই রাজাকার আলবদরের বাচ্চাদেরকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে, চিরতরে। 32 নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরও কিছু ঘটনা আমাদের সামনে এসছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং আমরা এই প্রশ্ন করতে পারি, এই ঘটনাটা কি চক্রান্ত? কারা করছে সেই চক্রান্ত, বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ, সেটা হিসাবে দেখতে হবে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন 6 মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায়, কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, এটা তাদের সরকার, তাদেরকে রিপ্রেজেন্ট করে, যে সরকার অনেক কিছু করতে পারে বা সব কিছুই করতে পারে। সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক জানিয়েছি। আমি 32 নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি, কিন্তু গতকালই ওই ভিডিওতে আমি যোগ করেছিলাম, হালকা একটু কথাও বলেছিলাম। 3টা ঘটনা। সুধা সদনে আগুন দেওয়া হয়েছিল, শেখ হেলালদের বাড়ি, মানে শেখ মুজিবুর রহমানের ভাই, শেখ হাসিনার চাচার বাড়ি, শেখ হেলাল তার চাচাতো ভাই, এবং তাদের যে বাড়ি, যেটা আওয়ামী লীগের ওই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র, সেটার উপরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে শেখের বাড়ি। নট অনলি দ্যাট, জনাব হানিফ কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। এটা গতকালই আমি জেনেছিলাম। আজ সকালে আরও কয়েকটা খবর চোখের সামনে পড়ে, আমি হেডলাইনগুলো পড়ি। কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর, সাদিক আব্দুল্লাহ আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র জনতা, তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। এবার নেচে গিয়ে জান্নাতি প্যালেসে আগুন দিল ছাত্ররা। জান্নাতি প্যালেস হচ্ছে নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি। আমি জানি না এর মধ্যে আরো ঘটনা আছে কিনা, থাকতে পারে। মানে দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালানো হলো। আমরা 5 অগস্টের পর একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছি, এটা সারা পৃথিবীতে ভবিষ্যতেও আমি মনে করি আলোচনা হবে। সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বা তার দলের অন্য লোকরাও রাইটলি তারা অনুমান করেছিলেন কয়েক লাখ না হলো হাজার মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন, এটা তারা মনে করেছিলেন। কারণ প্রত্যেক পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা, ডাকাতরা, আওয়ামী লীগের বর্বররা অকল্পনীয় নৃশংস অত্যাচার চালিয়েছিল প্রতিপক্ষের উপরে, বিশেষ করে বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াতের উপরে। ফলে তার প্রতিশোধের মুখে তারা পড়বেন। প্রতিষ্ঠান বা বহু বাড়িঘর তো ধ্বংস হবেই, প্রাণে মরে যাবেন বহু মানুষ। কিন্তু 5 আগস্ট এই ঘটনাটা সেই অর্থে তেমন কিছুই হয়নি। ইভেন এই ধরনের পরিস্থিতি, যখন দেশে সরকার নেই, পুলিশ নেই, সেই পরিস্থিতিতে দেশে কোনো নৈরাজ্য নেই, কোনো চুরি ডাকাতি কিচ্ছু অলমোস্ট হয়নি। এবং টার্গেটেড 2-1 আওয়ামী লীগের ওপরে, আওয়ামী লীগের প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে। এই একটা নজির আমরা স্থাপন করেছিলাম। আমি আবারও বলছি, এটা একটা স্টাডির বিষয় হয়ে থাকবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমি জানি কেউ বলবেন এবং এই কথা বলার কারণে আমাকে আওয়ামী লীগের দালালও বানিয়ে দিতে পারেন, আমি আরেকটু দালাল বানাতে পারেন, সেই জন্য একটা ক্লুও দেই। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও, দুটোতেই আমি এক্সক্লুসিভলি বলেছিলাম কোনোভাবেই আওয়ামী লীগের স্থাপনা, আওয়ামী লীগের লোকজন, তাদের উপরে হামলা করা যাবে না, আমাদের উচিত হবে না। আমরা বিচার চাই, শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার চাই, এবং বিচারের মাধ্যমে যা যা হওয়া দরকার সেটাই চাই। আমি জানি না আপনারা কীভাবে নেবেন। আওয়ামী লীগের উপরে কোর্টে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে যখন আনা হলো, যখন হামলা হলো ফিজিক্যালি, আমি সেটাও প্রটেস্ট করেছি, খুবই উত্তপ্ত অবস্থায়, ঝুঁকি নিয়েও করেছি। আমি এখনও তাই বলছি।
কেউ কেউ বলবেন যে এই বাড়িগুলো আওয়ামী লীগের, যেমন যাদের নাম বললাম একজনও ভালো মানুষ নয়, প্রত্যেকে শেখ হাসিনা, এক একটা ওই এলাকার শেখ হাসিনা, প্রত্যেকজনই বর্বর মানুষ। তোফায়েল আহমেদ তো আমি বর্বরই বলছি। ওনার এই দেশের ইতিহাসে, এই দেশের বহু সংগ্রাম লড়াইয়ের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও শেষে তিনি আওয়ামী বর্বরে পরিণত হয়েছিল। প্রত্যেকে বর্বর, এটা নিয়ে কোনো ডিবেট করি না। কিন্তু তার বাড়ি ভেঙে দেয়। কেউ কেউ বলবেন এই বর্বররাই তো আওয়ামী লীগের ক্ষমতার প্রতীক। সমস্যাটা কোথায় দাঁড়ায় তাহলে? সমস্যাটা দাঁড়ায় হচ্ছে কোন জায়গায় আমরা তাহলে থামবো, কাকে আমরা প্রতীক মনে করবো না। একটা গ্রামে যে লোকটা আওয়ামী লীগ করে সেই লোকটাও কিন্তু বহু মানুষের উপরে টর্চার করেছে, পিটিয়েছে, মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, চাঁদাবাজি করেছে, মেয়েদের উপরে নানান রকম হয়রানি করেছে। সো সেও তো আওয়ামী লীগের একটা ক্ষমতার প্রতীক। সো ওই এলাকার এবার ওকে ওর বাড়িতে আগুন জ্বালিয়ে দাও, ভেঙে দাও, তাই কি করবো? কারণ তার কাছে ব্যাপারটা অতটুকু পর্যন্ত। ফলে এটা খুবই সাবজেক্টিভ এবং সেই কারণে যে কেউ যে কাউকে ওর মধ্যে ওই সংজ্ঞার মধ্যে ফিট করে নিতে পারেন এবং সেখানে এই তাণ্ডব চালাতে পারেন। এবং একটা আহ্বান আছে, আমি গতকালই জানি, মানে আজকে সকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম, যেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ একজন ছাত্র সমন্বয়ক, উনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বা এরকম একটা পদে, উনি খুবই সিগনিফিক্যান্ট একটা পদে আছেন, যিনি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিদের বাড়ি টাড়ি দখল করে সেখানে শহীদদের জন্য আবাসস্থল নির্মাণ করতে বলছেন। মানে শহীদদেরকে ডাকলেই এক ধরনের আবেগীয় সুরসুরি দেয়া যায়, তাই এটা অনেকেই করছেন, কিন্তু মূল আহ্বান হচ্ছে ওগুলো ভেঙে ফেলা। তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা করা হয়েছে। আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বা ছাত্রদের অন্যান্য যেসব সংগঠন আছে, নাগরিক কমিটি, তারাও কি তাই বলবেন। কিন্তু আমরা এর স্পষ্ট নিশানা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা ঘটনা, 8-10টা ঘটনা হয়েছে এই 32 নম্বরের বাইরে, যেগুলো আসলে একটা এনার্কি তৈরির চেষ্টা মনে হবে এবং এনার্কি আছে এটা বোঝা যায়। ধানমন্ডি 32 নিয়ে এই প্রশ্নটা সিরিয়াসলি আছে যে একটা দেশের মানে রাজধানীর প্রাণ কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটে, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করেনি। ইটস এ ভেরি টাফ ডিসিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হাজার হাজার লাখ লাখ জনতাকে ঠেকাতে যাওয়া ঠিক হতো? সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ানো ঠিক হতো? আবার এট দ্য সেম টাইম এই প্রশ্ন কেউ করতে পারে, এরকম একটা ঘটনা যখন ঘটছে, মানে ওই 5-6-7 যখন সরকার ছিল না তখন ঘটা এক জিনিস, আর এখন যখন একটা সরকার 6 মাস পর যে তার ক্ষমতা অনেকটুকুই সুসংহত করেছে সেটা করতে পারলো না, প্রশ্ন তুলছে। আমি আবারও বলছি 32 নম্বরটাকে আমি ছাড় দিলাম। হোয়াট অ্যাবাউট আদার্স? এতগুলো জায়গায় ঘটনা ঘটলো এবং সরকার কোনোটাই ঠেকালো না বা ঠেকাতে পারলো না। সুধা সদন নিয়ে এরকম একটা রিপোর্ট দেখলাম যেখানে ফায়ার ব্রিগেড বলছে তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন বলে সেখানে যাননি, নিরাপত্তার অভাবে যাননি। সারা দেশে বিভিন্ন জায়গায় যখন ঘটেছে কোথাও ঠেকানোর চেষ্টা হয়নি, থামানোর চেষ্টা হয়নি। এতে একটা জিনিস কিন্তু সবার সামনে এসে হাজির হয়, সেটা হচ্ছে এই সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আদতে নেই। এটা ভয়ঙ্কর। আজকে এটা বলে না, আমি বহুদিন থেকে বলেছি বিভিন্ন জায়গায় যখন 80টা মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছিল, সরকার কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত এই সংখ্যা 80, 81, 82টাতে চলে গেছে, কারণ সরকারের স্টেপ নিতে পারেনি। ফলে দুটো ন্যারেটিভ দাঁড়ায়, এই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি নাই, সো এটা কিসের সরকার, ও ক্ষমতায় থাকবে কেন? একই সাথে বাংলাদেশ এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের দ্বারা দখল হয়ে গেছে। এরকম আরও ঘটনা আছে, ফুটবল খেলা বলি আমরা, অভিনেত্রীদের শোরুম উদ্বোধন বলি, আর গতকাল যা হলো এটাকেই প্রমাণ করে। তাহলে আমরা কিসের লক্ষণ, কিসের উদ্দেশ্য, কিসের ষড়যন্ত্র যদি বলি, এই সরকারকে অক্ষম দেখানোর একটা মানে চর্চা বা সুনির্দিষ্ট পরিকল্পনার পার্ট বলে এখন আমরা এটাকে পড়তে চাই। অন্তত এই সন্দেহটা আমরা জারি রাখবো। এই সরকার যদি অক্ষম হয়ে ওঠে, এই সরকার যদি আর পেরে না ওঠে, তাহলে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিতে হবে, অথবা যে অথবাটাই বেশি ভয়ঙ্কর, একটা নির্বাচন হয়ে জনগণের প্রতিনিধির হাতে যদি ক্ষমতা যায়, এটা এক ধরনের মন্দের ভালো। এই সরকার কিছু সংস্কার করতে চেয়েছে, কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন সবাইকে নিয়ে করতে পারলে ভালো হতো, তাও সেটা মন্দের ভালো, কিন্তু অন্য কোনো ফিসফিস বা আলাপ শোনা যায়। আবার একটা প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশের কর্মকাণ্ড কি চলতেছে, তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। তাছাড়াও আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখতে পারলেন। দর্শক মণ্ডলী, খুব শীঘ্রই এই ডক্টর ইউনূসের পতন ঘণ্টা বাজতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা চলে যেতে পারে যে কোনো সময়, আর সমন্বয় একটা দেশ ছেড়ে চলে যেতে পারে। গোপন সূত্রে এটাই জানা গেছে, কারণ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আন্তর্জাতিক সাহায্যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসতেছেন। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।